হুম। ক্লাস 6-এর সেই ভূগোলের পরীক্ষার কথা আমার আজও বেশ স্পষ্ট মনে আছে। হ্যাঁ, ছোটবেলার ওই ম্যাপ পয়েন্ট করার পরীক্ষাগুলো। একদম। ভারতের ম্যাপটা সামনে নিয়ে যখন প্রতিবেশী দেশগুলোর নাম লিখছিলাম, মানে বেশ একটা আত্মবিশ্বাস কাজ করছিল তখন। পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ একে একে লিখে যাচ্ছিলাম। রাইট, খুব চেনা নাম তো সব। ঠিক। কিন্তু শেষমেশ একটা নাম আমি ভুলেই গিয়েছিলাম, আফগানিস্তান। আসলে এখন ভাবলে মনে হয় এই ভুলটা শুধু আমার একার নয়। না, একেবারেই না। এটা খুব সাধারণ একটা মনস্তত্ত্ব। হ্যাঁ, আমরা ভারতীয়রা আমাদের চারপাশটাকে বড্ড সহজ একটা ছকে দেখতে অভ্যস্ত। আমাদের মাথায় একটা স্থায়ী ম্যাপ তৈরি হয়ে আছে, যেখানে পাকিস্তান মানেই শত্রু, চীন মানে চিরপ্রতিদ্বন্দ্বী, আর বাকি সবাই মোটামুটি আমাদেরই লোক। আমাদেরই লোক, ঠিক। আমরা এভাবেই ভাবতে পছন্দ করি। কিন্তু 2026-এর এই সকালে দাঁড়িয়ে যখন ভারতের সীমান্তের দিকে তাকাই, মানে সেই চিরচেনা মানচিত্রটা যেন বড্ড অচেনা ঠেকছে। আমাদের সরকারি নথিতে বড় বড় অক্ষরে লেখা থাকে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম। শুনতে বেশ রাজকীয় লাগে কথাটা, তাই না? রাইট, শুনতে দারুণ, কিন্তু পর্দার পেছনের গল্পটা একদম অন্যরকম। যে নেপাল একসময় ভারতের অবিচ্ছেদ্য বন্ধু ছিল, সেখানে এখন অদ্ভুত এক সার্বভৌমত্বের উদ্বেগ। যে মালদ্বীপে আমরা সেনাদের পাঠাতাম সাহায্যের জন্য, সেখানে এখন রাজপথে স্লোগান ওঠে ইন্ডিয়া আউট। হ্যাঁ, এই স্লোগানগুলো এখন বেশ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, মানে প্রতিটি মোড়ে এখন ভারতের প্রভাবের চেয়ে চীনের ঋণের ঝনঝনানি বেশি স্পষ্ট। সবচেয়ে অবাক করা বিষয় হল আমাদের এই বড় ভাই সুলভ আচরণ। একদম ওই বিগ ব্রাদার সিনড্রোম। সত্যবাদী শক্তি হিসেবে যখন বাংলাদেশের কোনো চায়ের দোকানে বা নেপালের কোনো তরুণ নেতার কথায় ভারতের সমালোচনা শুনি, তখন মনে হয় আমরা কি আসলেই আমাদের প্রতিবেশীদের চিনি, নাকি আমরা শুধু আমাদের তৈরি করা একটা কাল্পনিক ম্যাপের উপর দাঁড়িয়ে আছি। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলেই কি আমরা চিনি তাদের? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা কোনো আবেগী দেশপ্রেম বা রাজনৈতিক চশমা দিয়ে নয়, বরং নির্লিপ্তভাবে দেখার চেষ্টা করব কেন ভারতের 9টি প্রতিবেশীর মধ্যে অধিকাংশকেই আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এটা কি কেবল কূটনীতির ব্যর্থতা, নাকি আমাদের দীর্ঘদিনের সেই বিগ ব্রাদার সিন্ড্রোমের করুণ পরিণতি? চলুন ভারতের এই বদলে যাওয়া মানচিত্রের গভীরে ঢোকা যাক। খুব চমৎকার একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। মানে এই যে নেইবারহুড ফার্স্ট কথাটা শুনতে তো দারুণ। কাগজে কলমে এর চেয়ে চমৎকার কোনো নীতি হতেই পারে না। কিন্তু যখন আমরা এই নীতির প্রয়োগ দেখি, তখন আকাশ পাতাল তফাৎ চোখে পড়ে। সেই তফাৎটা আসলে কতটা গভীর? অনেকটাই। কিভাবে আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণের গতি কৃত্রিমভাবে ধীর হয়ে যাচ্ছে এবং কেন ছোট দেশগুলো বাধ্য হয়ে অন্য রাস্তার খোঁজ করছে, এই কাঠামোগত জায়গাগুলো না বুঝলে পুরো চিত্রটাই ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। এই বাস্তবের ছবিটা যে কতটা রূঢ়, সেটা বুঝতে গেলে আমাদের একটু বেনাপোল পেট্রাপোল সীমান্তের দিকে তাকাতে হবে। ওই বর্ডার ক্রসিংয়ের অবস্থা তো মানে কল্পনারও বাইরে। একদম। ধরুন চৈত্র মাসের সেই কাঠফাটা রোদ আর ধুলোবালি মাখা গরমে দাঁড়িয়ে আছেন ট্রাক ড্রাইভার রফিক মিয়া। তার চোখে মুখে কেবলই ক্লান্তি আর বিরক্তি। ট্রাকের পেছনের ডালায় বস্তা বস্তা পেঁয়াজ বা কাঁচামাল। হ্যাঁ, পচনশীল পণ্য। রাইট। কয়েকদিন ধরে ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে সেই পণ্য পচতে শুরু করেছে, আর সেই পচা কটু গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। রফিকের কাছে এই প্রতিবেশী প্রথম নীতির গালভরা বুলি ওই পচা গন্ধের কাছেই পুরোপুরি হেরে যায়। তা তো হারবেই। সাধারণ মানুষের কাছে তো এই বড় বড় চুক্তির কোনো দাম নেই যদি সেটা কাজে না আসে। ঠিক তাই। রফিক নিজের চোখেই দেখছে, দুই দেশের সরকারের মধ্যে ড্রয়িং রুমে বসে যত ভালো ভালো কথাই হোক না কেন, বাস্তবটা হলো আমলাতান্ত্রিক লাল ফিতার জাতাকল। ওই লাল ফিতার জাতাকলেই সব আটকে আছে। হ্যাঁ, শত শত পণ্যবাহী ট্রাক সীমান্তের এই জটে দিনের পর দিন আটকে থাকে, আর ঠিক তার পাশ দিয়ে মানে চকচকে রেললাইনে করে কেবল বড় বড় কোম্পানির মালবাহী ওয়াগনগুলো বিনা বাধায় পার হয়ে যায়। আর ঠিক এখানেই নীতির সাথে বাস্তবের সবচেয়ে বড় সংঘাতটা তৈরি হয়। এই যে রফিক মিয়ার পণ্য পচে যাওয়ার দৃশ্যটা, এটা শুধু একজন মানুষের গল্প নয়। এটা পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের একটা কাঠামোগত দুর্বলতার প্রতীক। এই দুর্বলতাটাকে অর্থনীতির ভাষায় কি বলে যেন? আন্তর্জাতিক বাণিজ্যের ভাষায় একে বলে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা। আমি একটু থামাই এখানে। এই অশুল্ক বাধা বিষয়টা আসলে কিভাবে কাজ করে?
মানে সাধারণ মানুষ তো জানে যে দুই দেশের মধ্যে চুক্তি হলে শুল্ক মকুফ হলে বাণিজ্য সহজ হয়ে যায়। তাহলে এই অদৃশ্য বাধাগুলো কোথা থেকে আসছে? বিষয়টা একেবারে মেকানিক্যালি খুলে বলা যাক। ধরুন একটা দেশ হয়তো বলছে যে প্রতিবেশী দেশের পণ্যের ওপর তারা কোনো ট্যাক্স বা শুল্ক বসাবে না। কাগজে কলমে সব ঠিক আছে। মানে ফ্রি ট্রেড। ঠিক, কিন্তু যখন সেই পণ্যটা সীমান্তে পৌঁছায় তখন শুরু হয় আসল খেলা। কাস্টমসে ছাড়পত্র পেতে ইচ্ছে করে দেরি করা, ডুপ্লিকেট কোয়ালিটি চেকিং বা একই জিনিসের বারবার মান যাচাই করা। ও আচ্ছা, মানে খামোখা আটকে রাখা। একদম। কিংবা ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের নামে ফাইলের পর ফাইল সই করানোর মতো আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা তৈরি করা হয়। রফিক মিয়ার ট্রাকে থাকা পণ্য হয়তো সম্পূর্ণ শুল্কমুক্ত, কিন্তু ল্যাবরেটরিতে তার মান যাচাইয়ের রিপোর্ট আসতে যদি 7 দিন লেগে যায়, তবে সেই কাঁচামাল তো পচবেই। এটা তো মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, এই যে অদৃশ্য দেয়ালগুলো তুলে দেওয়া হলো, এটাই হলো নন ট্যারিফ ব্যারিয়ার। এর ফলে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে পুরো দেশের মানুষের মনে এক ধরনের গভীর হতাশা তৈরি হয়। তাতে সব সময় তালা ঝুলিয়ে রাখার মতো। চমৎকার উপমা, সত্যিই তাই। দরজা আছে, কিন্তু খোলা যায় না। রাইট, কিন্তু আমার একটু খটকা লাগছে, এটা কি সত্যি শুধু সরকারি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি এর পিছনে ইচ্ছাকৃত কোনো বাণিজ্য সুরক্ষাবাদ কাজ করে? মানে একটা বিশাল রাষ্ট্র যখন চাইলেই এই ছোটখাটো সমস্যাগুলো এক রাতেই সমাধান করতে পারে, সেখানে দিনের পর দিন এই পরিস্থিতি জিয়ে রাখা মানে তো এক ধরনের প্রচ্ছন্ন খবরদারি। হ্যাঁ, খবরদারি তো বটেই। ছোট অর্থনীতির দেশগুলোর উপর পরোক্ষভাবে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া এবং নিজেদের দেশের ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়া, তাই না? শুধুমাত্র কাগজে চুক্তি দিয়ে কি অর্থনৈতিক আস্থা অর্জন করা সম্ভব যখন সীমান্তে পণ্য পচে নষ্ট হয়? এই সন্দেহটা একেবারে অমূলক নয়, এবং ঠিক এই কারণেই প্রতিবেশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যখন একটি ছোট দেশ তার বড় প্রতিবেশীর ওপর বাণিজ্যের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল থাকে, তখন এই ধরনের কৃত্রিম বাধা তাদের জাতীয় আয়কে সরাসরি পঙ্গু করে দেয়। তার মানে শুধু রাজনৈতিক সদিচ্ছার কথা বলে পেট ভরছে না। একদমই না। লজিস্টিক্স আর সাপ্লাই চেইন যদি মসৃণ না হয়, তবে কোনো চুক্তিই টিকতে পারে না। যখন একজন রপ্তানিকারক দেখে যে তার পণ্য সীমান্তে পচে যাওয়ার ঝুঁকি রয়েছে, তখন সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই বিকল্প বাজারের সন্ধান করবে। আর এই অর্থনৈতিক আস্থার অভাব থেকেই একটা মনস্তাত্ত্বিক শূন্যতা সৃষ্টি হয়। আর সেই মনস্তাত্ত্বিক শূন্যতা থেকেই তো জন্ম নেয় এক গভীর অস্তিত্ব রক্ষার ভয়। এই ভয়ের বিষয়টা বুঝতে আমাদের একটু কাঠমান্ডুর দিকে তাকাতে হবে। হ্যাঁ, নেপালের পরিস্থিতিটা এখানে খুব বড় একটা উদাহরণ। ধরুন কাঠমান্ডুর একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা ঝাপসা বৃষ্টি ভেজা বিকেলে কফি শপে বসে তরুণ সাংবাদিক অর্জুন তার নোটবুক গুছাচ্ছে। তার মাথায় একটা শব্দই বারবার ঘুরপাক খাচ্ছে, সার্বভৌমত্বের উদ্বেগ। বা সভারেন্টি অ্যাংজাইটি। রাইট, 2015 সালের সেই অমানবিক ব্লকেড বা অবরোধের কথা নেপালিরা আজও ভুলতে পারেনি। অর্জুনের স্পষ্ট মনে আছে তার অসুস্থ দিদিমার জন্য তখন পুরো কাঠমান্ডু শহর ছষে ফেলেও একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, কারণ সব ট্রাক সীমান্তে আটকে দেওয়া হয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো এই পরিস্থিতিটাকেই সার্বভৌমত্বের উদ্বেগ বলা হয়, তাই না? হ্যাঁ, একদম। যখন ছোট কোনো রাষ্ট্র তার দৈনন্দিন জীবনের একেবারে মৌলিক জিনিসগুলোর জন্য, মানে ধরুন জ্বালানি, ওষুধ বা খাবার, এর জন্য পাশের বিশাল এক রাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল থাকে, তখন সেই নির্ভরশীলতার আশীর্বাদ থাকে না, সেটা একটা মারাত্মক কৌশলগত দুর্বলতায় পরিণত হয়। কিন্তু এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। ভারত তো নেপালকে প্রচুর আর্থিক সাহায্য দেয়, বড় বড় অবকাঠামো তৈরিতেও সাহায্য করে। দুই দেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে, মানুষ বিনা পাসপোর্টে যাতায়াত করে। এত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নৈকট্য থাকা সত্ত্বেও শক্তির অসমতা কি স্বভাবতাই আস্থার বদলে ভয়ের জন্ম দেয়? বড় ভাই সুলভ আচরণকে শেষ পর্যন্ত একাকিত্বই ডেকে আনে? আপনার প্রশ্নটা খুব যৌক্তিক, আর উত্তরটা হলো হ্যাঁ, ডেকে আনে। এখানেই তো ভূরাজনীতির আসল মেকানিজমটা বুঝতে হবে। একটা দেশের সার্বভৌমত্ব মানে কি? নিজের দেশের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা, মানে স্বাধীনতা। হ্যাঁ, 2015 সালে নেপাল যখন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের নতুন সংবিধান তৈরি করছিল, তখন ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ এবং সীমান্ত অঞ্চলের কিছু জনগোষ্ঠীর দাবি দাওয়া নিয়ে আপত্তি ছিল। আর সেই আপত্তির জের ধরেই অলিখিতভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
আর নেপাল তো ল্যান্ডলকড দেশ। ঠিক ধরেছেন, চারদিকে স্থলভাগ দিয়ে ঘেরা একটা দেশ নেপাল। তাদের বহির্বিশ্বের সাথে বাণিজ্যের প্রায় পুরোটাই ভারতের বন্দর এবং রাস্তা ব্যবহার করে হতো। যখন সেই একটা মাত্র লাইফলাইন হুট করে কেটে দেওয়া হলো, তখন নেপালের অর্থনীতি আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে গেল। রাস্তায় গাড়ি চলার তেল নেই, হাসপাতালে জীবনদায়ী ওষুধ নেই। ঘরে রান্নার গ্যাস নেই। মানে ভৌগোলিক নৈকট্য এখানে নিরাপত্তার বদলে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। একদম। এই ঘটনাটা নেপালের সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মনে একটা স্থায়ী ক্ষত তৈরি করে দিয়েছে। অর্জুনের মতো তরুণেরা বুঝতে পেরেছে, ওই যে সাংস্কৃতিক মিল বা ঐতিহাসিক বন্ধুত্বের কথা যতই বলা হোক না কেন, তাদের ঘরের চাবিটা আসলে অন্য কারো পকেটে। ও আচ্ছা, শক্তির এই বিশাল অসমতা তখনই ভয়ের কারণ হয় যখন সেই শক্তিটাকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক তাই। এই বড় ভাই সুলভ আচরণ যখন অভিভাবকত্বের বদলে খবরদারিতে রূপ নেয়, তখন ছোট রাষ্ট্রগুলোর সামনে আর কোনো উপায় থাকে না। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে অন্য বিকল্প খুঁজতে বাধ্য হয়। আর সেই বিকল্পের নামই চীন। নেপাল বুঝতে পারল শুধু দক্ষিণ দিকের জানালার উপর ভরসা করে থাকলে দমবন্ধ হয়ে মরতে হবে। তাই তারা উত্তর দিকের দুর্গম পাহাড় কেটে নতুন রাস্তা বানানোর দিকে ঝুঁকতে শুরু করল। হ্যাঁ, এবং সেটা চীনের প্রতি কোনো অন্ধ ভালোবাসার জন্য নয়। না, স্রেফ ভারতের আধিপত্য থেকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। একদম। তারা এমন একটা ভারসাম্য খুঁজতে শুরু করল, যেখানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি বা সংবিধানে কেউ হস্তক্ষেপ করবে না। আর বর্তমান ভূরাজনীতিতে চীন অত্যন্ত নিখুঁতভাবে এই সুযোগটা কাজে লাগিয়েছে। চীনের এই কাজে লাগানোর ধরনটাও আবার একেবারে অন্যরকম। মালদ্বীপের একটা উদাহরণ দিলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, মালদ্বীপের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। মালদ্বীপের রাজধানী মালের শান্ত সমুদ্র তীরে দাঁড়ালে এখন চোখে পড়ে সিনামালে ব্রিজ, যাকে অনেকেই চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বলে। সূর্যাস্তের আলোয় ঝকঝক করতে থাকা এই বিশাল ইস্পাত আর কংক্রিটের কাঠামোটা যেন এক জাদুকরী সংযোগ। একটা অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। একদম। একসময় যে সমুদ্রের পথটুকু পাড়ি দিতে স্থানীয় মানুষ আর ব্যবসায়ীদের ঘণ্টার পর ঘণ্টা নৌকায় অপেক্ষা করতে হতো, আজ সেই একই পথ মসৃণ পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে মাত্র কয়েক মিনিটে পার হওয়া যায়। কোনো রাজনৈতিক জটিলতা ছাড়াই এই বিশাল প্রকল্প সম্পন্ন হয়েছে। এই ব্রিজটাই হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর সাফল্যের একটা চমৎকার নিদর্শন। চীনের কাজের কৌশলটা খুব পরিষ্কার এবং অত্যন্ত বাস্তবমুখী। তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য অভাবনীয় সব সুযোগ তৈরি করে দিচ্ছে। এই দ্রুতগতির বিষয়টা একটু গভীরভাবে বুঝিয়ে বলুন না। মানে আমরা তো দেখি ভারতও বিভিন্ন সময় অনেক বড় বড় প্রকল্পের ঘোষণা দেয়, প্রতিশ্রুতি দেয়। তাহলে চীনের ক্ষেত্রে তফাৎটা কোথায়? তফাৎটা তৈরি হয় এক্সিকিউশন বা বাস্তবায়নের জায়গায়। চীনের কাজের ধরনটা হলো টার্নকি প্রজেক্টের মতো। তারা বিশাল প্রযুক্তিগত দক্ষতা, দক্ষ জনবল এবং প্রচুর আর্থিক ক্ষমতা নিয়ে মাঠে নামে। তাদের কাজের ভেতরে কোনো দীর্ঘসূত্রিতা নেই। মানে কাজ শুরু তো শেষ। ঠিক। অন্যদিকে অন্যান্য বিশ্বের প্রকল্পগুলোর ক্ষেত্রে যেটা হয়, একটা ঘোষণার পর সেটা আমলাতান্ত্রিক জটিলতায় বছরের পর বছর আটকে থাকে। পরিবেশের ছাড়পত্র, ফান্ডের অভাব, সব মিলিয়ে প্রজেক্ট শেষ হতে হতে এর খরচ কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু চীন অত্যন্ত কার্যকরভাবে খুব দ্রুত রাস্তা, সেতু বা বন্দর নির্মাণ করে দেয়। আচ্ছা, বিষয়টা তাহলে অনেকটা এরকম। একদিকে একজন বন্ধু আপনাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কবে বানাবে তার কোনো ঠিক নেই। অন্যদিকে আরেকজন দক্ষ স্থপতি এসে চোখের সামনেই আপনার স্বপ্নের বাড়িটা নিখুঁতভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। অসাধারণ উপমা। মানুষ তো স্বাভাবিকভাবেই বাস্তবটাকে বেছে নেবে, তাই না? চীনের এই ধরনের চোখধাঁধানো উন্নয়নমূলক কাজগুলো তো শুধু মালদ্বীপে নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই এখন দৃশ্যমান, যেখানে ভারতের প্রকল্পগুলো অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকে। স্কেল অবকাঠামো অত্যন্ত জরুরি। মালদ্বীপের মতো একটা দেশ যাদের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল, তাদের জন্য এই ব্রিজটা পুরো দেশের জিডিপিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে তো অর্থনীতি এমনিতেই এগোবি। একদম। চীন অত্যন্ত সফলভাবে এই চাহিদাগুলো পূরণ করছে। এর ফলে এই দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্য আর কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
আর চীনের এই দৃশ্যমান সাফল্যের কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের প্রতি অনেক বেশি আস্থাশীল হয়ে উঠছে। এখানে আমার একটু খটকা লাগে। মানে আমরা তো দীর্ঘদিন ধরে ভূরাজনীতিতে প্রভাব বলয় বা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের ধারণাটার সাথে পরিচিত। ধরে নেওয়া হয় যে ভৌগোলিকভাবে একটা বড় দেশ তার চারপাশের ছোট দেশগুলোর ওপর একছত্র আধিপত্য বজায় রাখবে। হ্যাঁ, এটা একটা পুরনো ক্লাসিক্যাল থিওরি। রাইট, কিন্তু এই বর্তমান বিশ্বায়নের যুগে কোনো একটি দেশের একক প্রভাব বজায় রাখা কি আসলেই সম্ভব? আমার তো মনে হয় প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়। আপনার এই বিশ্লেষণটা একদম নিখুঁত। একবিংশ শতাব্দীর বিশ্বায়নের যুগে প্রথাগত ওই প্রভাব বলয়ের ধারণাটা আসলে অচল হয়ে গেছে। এখন আর কোনো দেশ চাইলেই গায়ের জোরে বা ভৌগোলিক আকৃতির ভয় দেখিয়ে নিজের প্রভাব ধরে রাখতে পারে না। ছোট দেশগুলো তো এখন অনেক বেশি সচেতন। একদম, তারা এখন নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় অনেক বেশি সচেতন এবং বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা রাখে। তারা বুঝতে শিখেছে যে তাদের ভৌগোলিক অবস্থানটাই তাদের সবচেয়ে বড় দর-কষাকষির হাতিয়ার। তার মানে তারা এখন আর কোনো একটি মাত্র দেশের বলয়ে আটকে থাকতে চায় না। কেউ ভালো অবকাঠামো দিলে, বাণিজ্যের সুবিধে দিলে তারা সেদিকেই ঝুঁকবে। এখানে আবেগের কোনো জায়গা নেই। ঠিক তাই। দক্ষিণ এশিয়া এখন আর মেরু বিশিষ্ট কোনো অঞ্চল নয়। ভারত ও চীনের এই সমান্তরাল উপস্থিতিতে ছোট রাষ্ট্রগুলো অত্যন্ত দক্ষতার সাথে কূটনীতি পরিচালনা করছে। একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ অঞ্চলের জন্য প্রয়োজন সমতাভিত্তিক সম্পর্ক, যেখানে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে কোনো কৃত্রিম বাধা সৃষ্টি করা হবে না। রাইট। এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতের প্রতিবেশী প্রথম নীতিটি কাগজে কলমে চমৎকার হলেও বাস্তবায়নের ঘাটতি এবং আধিপত্যবাদী ভাবমূর্তি এটিকে দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে চীন তাদের নিরবচ্ছিন্ন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা দিয়ে এই অঞ্চলে এক নতুন আস্থার জায়গা তৈরি করেছে। হ্যাঁ, যেটা সত্যিই এই দেশগুলোর উন্নয়নের পথকে প্রশস্ত করছে। এই পুরো গভীর আলোচনা থেকে একটা রূঢ় কিন্তু বাস্তব সত্য আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আঞ্চলিক পরাশক্তি হওয়ার আসল মাপকাঠি কোনো ঐতিহাসিক চুক্তিপত্রে স্বাক্ষর করা নয়। না, একদমই নয়। বরং সময়মতো সেতু নির্মাণ করা আর সীমানার দরজা উন্মুক্ত রাখাই নিহিত। আজকের যুগে কোনো দেশ তার আকারের বিশানত্ব দিয়ে সম্মান আদায় করতে পারে না, বরং সম্মান অর্জন করতে হয় প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে। ঠিক বলেছেন। আর শেষ পর্যন্ত ভবিষ্যৎ তাদেরই হাতে যারা বাস্তবে কাজ করে দেখায়। ঐতিহাসিক সম্পর্ক বা আবেগের দোহাই দিয়ে এখন আর চিড়ে ভেজে না। যারা সত্যিই মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে তারাই আগামী দিনের আঞ্চলিক রাজনীতিতে টিকে থাকবে। একদম, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাইট। তো আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন একটা দৃষ্টিভঙ্গি পেয়েছেন।